আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখতেছো। তো যাই হোক, আমাদের সামনে সেমিস্টার পরীক্ষা। আমরা নবম শ্রেণীর যে সেমিস্টার পরীক্ষা চতুর্থ অধ্যায় রয়েছে, তার উপরে আমরা আজকে লেকচার দেব এবং বিষয়টি তোমরা গুরুত্বের সহিত বুঝতে পারবে এবং বুঝবে। তো দেখো, বিষয়টা আমরা যে বিষয়টা এখন পড়াবো সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয় এবং বিভিন্ন ধরনের পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে সেগুলো আমরা কিভাবে শনাক্ত করতে পারি, এই বিষয়গুলো আমাদের খুব জানা দরকার। তাহলে অধ্যায়টার নাম হচ্ছে মূলত পর্যায় সারণী। তাহলে পর্যায় সারণীতে মৌলের আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়। মৌলের অবস্থান নির্ণয় এই বিষয়টা। তো আমরা জানি পর্যায় সারণীতে কিন্তু 118টি মৌল রয়েছে এবং এই 118টি মৌল কিন্তু পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে রয়েছে এই বিষয়টা কিন্তু আমরা নির্ণয় করবো আজকে। কারণ আমরা জানি আমাদের পর্যায় সারণীতে 7টা পর্যায় রয়েছে এবং 18টি গ্রুপ রয়েছে। এখন আমরা যে বিষয়টি দেখব যে মৌলের অবস্থানটা কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে এবং সেটা কিভাবে আমরা জানতে পারবো। দেখো, এই জন্য যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা মৌলের অবস্থান সহজে নির্ণয় করতে পারবো। দেখো, আমরা কিন্তু গত ক্লাসে তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাসটা আমরা পড়েছিলাম, ঠিক আছে? একটি গ্রুপের কতগুলো দেখা যাবে বা একটি শক্তি স্তরের কয়েকটা উপশক্তি স্তর আছে, এই বিষয়গুলো দেখো। আমরা তাহলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে একটি মৌল পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে রয়েছে। এখন আমরা সেটা দেখাবো তোমাদের। ম্যাগনেসিয়াম 12। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। কারণ ইলেকট্রন বিন্যাস জানতে হলে আমাকে অবশ্যই পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। তো তাহলে দেখো, প্রথম শক্তি স্তর হচ্ছে 1s। উপশক্তি স্তর, প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে 1s। এই 1s এ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন বসে। 2s দুইটা, 2p6। দেখো, আবার ম্যাগনেসিয়ামের কিন্তু ইলেকট্রন সংখ্যা আছে 12টি, কিন্তু অলরেডি কিন্তু 1s2 2s2 2p6 আমি কিন্তু অলরেডি 10টি বসে ফেলেছি। এখন 2p এর পরে যেটা আছে 3s2। দেখো, 3s এ কিন্তু আমি দুইটা দিয়ে দিলাম। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে আমাদের ইলেকট্রন সংখ্যা কিন্তু আছে যা তোমার হচ্ছে 12টি। এখন এখানে একটি নিয়ম আছে, তোমাদের ফলো করতে হবে। নিয়মটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পর যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে আই মিন s অরবিটাল যদি থাকে, সেই s অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। দেখো, এখানে কিন্তু 3s, s অরবিটালে কিন্তু ইলেকট্রন আছে 2টি, s অরবিটালে ইলেকট্রন আছে 2টি। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে বিষয়টা যে এটার গ্রুপ সংখ্যা হচ্ছে 2, আই মিন 2 নং গ্রুপে অবস্থিত। এবং পর্যায় সংখ্যাটা কত? এখন যদি আমি পর্যায় সংখ্যাটা বলতে চাই তাহলে দেখবা এখানে যে সংখ্যাগুলো আছে 1 2 3, এই যে 3টা হচ্ছে মূলত আমাদের পর্যায় সংখ্যা। কারণ এখানে আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি যে সংখ্যাটা সবচেয়ে বড় থাকবে, সেই বড় সংখ্যাটাই হচ্ছে মূলত পর্যায় সংখ্যা। তাহলে কিন্তু আমরা লিখতে পারি 3। কারণ আমরা জানি একটি অরবিটালের সামনে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে তার শক্তি স্তরের সংখ্যা, আই মিন পর্যায় সংখ্যা। অবশ্যই বিষয়টা বুঝতে পারছো। এখন আমি আরেকটা দেখাবো। তাহলে আমি কিন্তু বললাম যে ইলেকট্রন বিন্যাস করার পর যদি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেই s অরবিটালে ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে মূলত গ্রুপ সংখ্যা। মনে জানেন। আর পর্যায় সংখ্যাটা তো দেখালাম যে সামনে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে পর্যায় সংখ্যা। ওকে, এখন আমি যে বিষয়টা দেখাবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্লোরিন 17। 1s2 2s2 2p6 3s2 3p5
দেখো 2 8 10 আর হচ্ছে 7 17। এখন দেখো এখানে আরেকটি নিয়ম তুমি ফলো করবে, সেই নিয়মটি হচ্ছে যদি s অরবিটালের পরে আমাদের কখনো p অরবিটাল থাকে, s অরবিটালের পরে যদি p অরবিটাল থাকে একই শক্তি স্তরে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সেই s আর p টা যোগ করে নিতে হবে। সেই s আর p টা যোগ করে কিন্তু মূলত গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে এবং তাদের সাথে কিন্তু 10 যোগ করতে হবে। তাহলে আমাদের যে এটার গ্রুপ সংখ্যা যেটা চলে আসবে সেটা হচ্ছে 2 আর 3 2 প্লাস 5 প্লাস 10 ইকুয়াল টু 17 এবং পর্যায় সংখ্যা যেটা সেটা হচ্ছে 3। পর্যায় সংখ্যাটা হচ্ছে মূলত 3। তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু দুটি নিয়ম শিখে ফেললাম। যদি ইলেকট্রন বিন্যাস করার পর দেখা যায় কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে s এবং p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে কিন্তু তোমার s এবং p এর যে ইলেকট্রন সংখ্যা আছে সেটা কিন্তু যোগ করতে হবে এবং যোগ করে কিন্তু তার সাথে 10 যোগ করে কিন্তু তোমাকে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। আরেকটা নিয়ম আছে, আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের যদি এরকম থাকে Mn 25, ম্যাঙ্গানিজ 25, ম্যাঙ্গানিজ 25, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d5, 3d5। এখন কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারতেছি সেটি হচ্ছে যে তোমার যদি ইলেকট্রন বিন্যাস করার পর, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর দেখা যায় তার s অরবিটালের পরে যে তোমার d অরবিটাল রয়েছে, s অরবিটালের পরে d অরবিটাল, দেখো এখানে কিন্তু 4s2 এর পরে কিন্তু 3d5 চলে এসেছে। তো 4s2 এর পরে যদি 3d5 আসে তখন কিন্তু তোমাকে এই 4s এর ইলেকট্রন এবং 3d এর ইলেকট্রনটা যোগ করতে হবে, কিন্তু এখানে কোনো 10 যোগ করার দরকার নাই। তাহলে আমাদের যে গ্রুপ সংখ্যা চলে আসবে সেটা হচ্ছে 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7 এবং পর্যায় সংখ্যা যেটা চলে আসবে সেটা হচ্ছে 4। কারণ আমি কিন্তু একটু আগে বলেছি তোমাদের 1 2 3 4 5 যে মানে আসুক না কেন সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটাকে তুমি পর্যায় হিসেবে বিবেচনা করবে। তাহলে এটা হচ্ছে 4। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে একটি মৌল পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে আছে, কত নম্বর পর্যায়ে আছে সেটা কিন্তু খুব সহজে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি। তাহলে ব্যাপারটা হয়তো তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পর্যায় সারণীর, এটা কিন্তু পর্যায় সারণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। কারণ আমরা যদি পর্যায় সারণীর কোনো মৌল কত নম্বর গ্রুপে কত নম্বর পর্যায়ে আছে এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই সেই মৌল সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারব এবং বৈশিষ্ট্যগুলো অনায়াসে জানতে পারব। এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মটা কি। পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্মটা হচ্ছে মূলত পর্যায় সারণীতে একই গ্রুপে যে অবস্থিত মৌলগুলো তাদের ধর্মগুলো কিন্তু প্রায় একই, আমরা এটা জানি। বাট একই পর্যায়ে যারা অবস্থিত তাদের ধর্মগুলো কিন্তু এক নয়। ঠিক আছে, এখন যে বিষয়টা আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে একই গ্রুপে অবস্থিত মৌলসমূহ যখন উপর থেকে নিচের দিকে তুমি আসবা বা বাম থেকে যখন তুমি ডান দিকে যাবা তখন কিন্তু দেখা যাবে মৌলসমূহের বিশেষ কিছু ধর্ম আছে যে ধর্মগুলো পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। তাহলে সেইগুলো কি কি? যেমন আমরা বলতে পারি পরমাণুর আকার, পরমাণু আকার বা ব্যাসার্ধ, এটা বলতে পারি। 2 নম্বর ধাতব ধর্ম, 3 নম্বর অধাতব ধর্ম, 4 নম্বর আয়নীকরণ শক্তি, 5 নম্বর ইলেকট্রন
আসক্তি, 6 নম্বর তড়িৎ ঋণাত্মকতা। এই যে বিষয়গুলো আমি এখানে লিখলাম, এদের প্রত্যেকটাকে বলা হয় আয়নিক পর্যায়বৃত্ত ধর্ম। আমি কি কি বললাম? যে পরমাণুর আকার বা ব্যাসার্ধ, ধাতব ধর্ম, ধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে পর্যায়বৃত্ত ধর্মটাকে আমি আরেকবার বলতেছি। যখন তুমি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাবা এবং উপর থেকে তুমি নিচের দিকে আসবা, তখন এই ধর্মগুলো একটি মৌলের সাথে অপর একটি মৌলে পর্যায়ক্রমে কি হবে? পরিবর্তিত হয়ে যাবে। ঠিক আছে, ধাপে ধাপে চেঞ্জ হয়ে যাবে, কোনোটার বেশি কোনোটার কম। এইটাকেই বলা হয় মূলত পর্যায়বৃত্ত ধর্ম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি এই মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের যে বৈশিষ্ট্যগুলো আছে, ব্যাখ্যাগুলো আছে, আমি এটাকে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আসসালামু আলাইকুম।